জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। তিন মাসে যে উন্নয়ন হয়েছে সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ বছরও তা হয়নি বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন শুরু করেছেন এবং সরকারের বয়স মাত্র ৩.৫ মাস হলেও এর প্রায় অর্ধেক বাস্তবায়িত হয়ে গেছে। এছাড়া জামায়াত আমিরের অভিযোগ, ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। ওদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা ঘিরে উত্তাপ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্য, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন, ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের আছে। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গেই আছেন, শুরুতেই আমি হাতের ডানে আছেন বিএনপি নেতা রাশেদ খান এবং তার পাশেই আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার হাতের বাদিকে আছেন ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, এমপি, কুড়িগ্রাম ২ সংসদীয় আসনের সংসদ সদস্য। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। আমরা রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দাবি ৩.৫ মাসে নির্বাচনী ইশতেহারের প্রায় অর্ধেক বাস্তবায়ন হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা সেটা ধরে বলছি, কিন্তু অর্থমন্ত্রী নিজেই আজ বলেছেন অর্থনীতি স্থিতিশীল করতে অন্তত ২ বছর সময় লাগবে। তাহলে জনগণ কোনটা বিশ্বাস করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের বর্ণনা নাকি অর্থমন্ত্রীর বাস্তবতার স্বীকারোক্তি? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপি সরকারের যে প্রতিশ্রুতিগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, খাল খনন, নদী খনন কর্মসূচি, এই কাজগুলো বিএনপি সরকার শুরু করেছে এবং যে উদ্যোগগুলো আসলে নেওয়ার কথা ছিল সেই উদ্যোগগুলো অনেকটা আসলে বাস্তবায়নের পথে, তবে সময় লাগবে। এখন অনেক রাজনৈতিক বক্তব্য অনেক সময় আসে, যেটা আসলে আপনি শুধুমাত্র হেডলাইন দেখলেই অনেক সময় পুরোটা বোঝা মুশকিল হয়ে যায়। আর বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি সবসময় বাস্তবসম্মত বক্তব্য দিয়ে থাকেন এবং অবশ্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার ভিত্তি আছে। এই যে সরকার দায়িত্ব পালন করছে, এই সরকারের উপরে কি আসলে মানুষের সন্তুষ্টি নাই? বাজেটকে কেন্দ্র করে আমরা দেখলাম যে আমাদের অপোজিশনে যারা আছে তারা এক ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র শুরু করলো মানুষকে উস্কে দেওয়ার। তো আসলে নিত্যপণ্যের দাম বেড়েছে নাকি কমেছে দেখার জন্য আমি নিজেও কিন্তু একদিন বাজার করতে গিয়েছি, যদিও বাজারের খুব বেশি সময় পাইনি। তো আমি গিয়ে দেখলাম যে আসলে নিত্যপণ্যের দামটা কমেছে, কারণ এই বাজেটে মোটামুটি ৬০টি পণ্যের উপরে আসলে কর কমানো হয়েছে এবং এই বাজেটটা গণমুখী বাজেট। সাধারণ মানুষ যাতে তার ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু রাখতে পারে সেই জন্য এই বাজেটটা ওইভাবেই করা হয়েছে, যদিও মনে হচ্ছে যে আসলে বাজেটের পরিধি বেশি। দেখেন, বিএনপি সরকার আপনার ২০ বছর পরে ক্ষমতায় এসেছে। এখন এই ২০ বছরে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একটি পরিকল্পনা ছিল, যেটা তিনি বাংলাদেশে নেমেই ল্যান্ড করে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান কিন্তু আমরা লক্ষ্য করছি। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই সরকারের উপরে আসলে সাধারণ জনগণ সন্তুষ্ট নয়, যদিও আমাদের যারা অপোজিশনে আছে তারা নানানভাবে হুমকি দিচ্ছে। এখন হুমকি তো তারা নির্বাচনের আগেও দিয়েছে। দেখেন, এখন যে কথাগুলো তারা বলছে, বিএনপিকে তারা সংস্কার বিরোধী বলছে, চাঁদাবাজ বলছে, নব্য ফ্যাসিস্ট বলছে, এই কথাগুলো তো নির্বাচনের আগেও বলেছে। নির্বাচনের আগেও এই কথাগুলো বলার পরেও বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা ১৮ মাসে দেখেছি যে যারা ক্ষমতায় ছিল, যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে মাত্র ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতায় ছিল। রাশেদ খান আমাকে একটু এক্সকিউজ করবেন, আপনার অডিওটাতে একটু সমস্যা আছে, আমরা এটা সমাধানের চেষ্টা করছি। আমরা ইন দ্য মিন টাইম আমরা চলে যাচ্ছি ডক্টর নাহরিন ইসলাম খানের কাছে একই প্রশ্ন নিয়ে।
মানুষ আসলে কোনটাকে বিশ্বাস করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের বর্ণনা নাকি অর্থমন্ত্রীর বাস্তবতার স্বীকারোক্তি? আমরা ফিরবো আবারও রাশেদ খানের কাছে। মানুষ আসলে বিশ্বাস করবে মানুষ যেটা বিশ্বাস করতে চায়, এবং মানুষ কি বিশ্বাস করতে চায় সেটা আসলে আমরা দেখতেই পাচ্ছি। আপনি যে কথাগুলো শোনেন সেটা কি শুধু বিরোধী দলের পক্ষ থেকে আমরা শুনি না, আপনি কি সাধারণ মানুষের চোখে, যেটি রাশেদ বলছিলেন যে সাধারণ মানুষের চোখে কি আমরা কোনো ধরনের অতৃপ্তি, হ্যাঁ বাংলাদেশ এমন একটি দেশ, অতৃপ্তি থাকবে, এটা তো স্বপ্নের গড়া কোনো দেশ না, সেই মানে বেসিক কিছু অতৃপ্তি মানুষের ভেতর থাকেই, কিন্তু পার্টিকুলারলি 3.5 মাসের এই সরকারকে নিয়ে খুব বেশি অতৃপ্তিকে আপনি কোথাও দেখেছেন? অতৃপ্তি আমরা দেখতে পাই বাইতুল মোকাররম দক্ষিণ গেটে, অতৃপ্তি আমরা দেখতে পাই সংসদের একটি পাশে। যেমন ধরেন অনেক কথা আমি অনেককেই শুনি বলতে, যে কথাটা রাশেদ একটু বলার চেষ্টা করছিলেন যে আজকে টপিকে আপনি যেটা রেখেছেন যে আমরা মহাসচিবের বক্তব্যকে দেখব না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাকে বুঝতে হবে যে একটা রেটরিক বলে একটা বিষয় আছে, রাজনীতিতে রেটরিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পার্শ্ববর্তী দেশের ইলেকশনের সময় দেখেছেন যে বাংলাদেশের রেটরিক ইউজ করে তারা বিজেপি কিভাবে জয়ী হয়েছে। তার মানে রেটরিক ইম্পর্টেন্ট। এখন রেটরিক যদি একটা জাতি না বোঝে, সেই জাতিকে আপনি কি বলবেন? যে জাতিতে একটা একাডেমিক ডিসকাশন হয় না, যেমন বাজেট নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমি দেখেছি অনেকেই, ইভেন আতিক সাহেবকেও দেখেছেন, আমাদের মাননীয় এমপি, তাকেও দেখেছি যে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে মদ এবং সিগারেটের ট্যাক্স বাড়ানোর জন্য জামাতি ইসলামী একটা আন্দোলন করতে যাচ্ছে বা প্রতিবাদ করেছে। অ্যাকচুয়ালি ইটস আ রেটরিক। কেন এটা রেটরিক? দেখেন, যে কথাটি রাশেদ বলছিলেন যে একটা জিনিসেরও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, যেটা বাজেটে 2-3 দিন আগের থেকে বেড়ে যায়, সেটা কিন্তু বাড়েনি। বেড়েছে কোনটা? বেড়েছে হচ্ছে অ্যালকোহলের, বেড়েছে সিগারেটের। যদি এখন আপনি রেটরিক করে এটা বলেন যে যেহেতু অন্য কিছুর দাম বাড়েনি এটার বেড়েছে, তাহলে আপনি যখন এটা প্রতিবাদ করছেন তার মানে আপনি পার্টিকুলারলি এর দাম বাড়ার জন্যই করেছেন, তার মানে এটা একটা রেটরিক এবং রেটরিকের রাজনীতি। এখন দেখেন যে কথাটি মহাসচিব সাহেব বলেছেন যে 15 বছরের উন্নয়ন 3 মাসে, এখন যদি 3 মাসে মানে 15 বছরে 3 মাসের উন্নয়ন হতো সেটাও যেমন প্রবলেমেটিক, আর 15 বছরে 3 মাসের উন্নয়নকে তো আপনি খারাপ চোখে দেখতে পারেন না, কারণ আমার হাতে স্টিল ইলেকশনের ভোটের কালিটা আছে, কিন্তু বিএনপি ইশতেহারে যা যা দিয়েছিল বিএনপি সেই পথেই হাঁটছে, মানে ইশতেহারের বাইরে তো বিএনপি করছে না, তার যে কমিটমেন্ট ছিল জনগণের সাথে বিএনপি সেই কমিটমেন্টের দিকেই হাঁটছে বলে আমি মনে করি। তো তার মানে আমি মনে করি যে কথাগুলো হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেটরিক। একটা রাজনীতিতে রেটরিক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং রাজনীতিতে আপনাকে দেখতে হবে যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম যে জনগণের চোখে আসলে কি দেখছেন, জনগণের প্রতিফলনটা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে আপনি কি রেটরিক হিসেবে নিচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেন কি বলেছেন একটু যদি রিপিট তিনি করেন। বলেছেন যে সরকার এরই মধ্যে 50% ইশতেহার বাস্তবায়ন করেছে। হ্যাঁ, মানে বাস্তবায়নের পথে আছেন। বাস্তবায়ন করা তো অ্যাকচুয়ালি আপনি যদি এখন ফ্যামিলি কার্ডের কথা বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন মানে একটা চলমান প্রসেস, এটার মধ্যে থাকতে হবে। এখন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়ে গেছে, আমি তো বলতেই পারি হয়ে গেছে, কৃষক কার্ড চালু হয়ে গেছে, বলতেই পারি হয়ে গেছে, মানে বিএনপির ইশতেহারে যা যা ছিল সবই চালু হয়ে গেছে, চলমান আছে। আমার ধারণা উনি সেটাই বুঝিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আতিকুর রহমান মুজাহিদের কাছে আসতে চাই। আলোচনার বিষয়টা তো আপনি নিজেই বুঝতে পারছেন। আপনাকে যদি এইভাবেই বলি যে 50% ইশতেহার বাস্তবায়ন হয়েছে, অথবা তিনি যেটাকে রেটরিকের কথা বলছেন, একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি বলেছেন 3 মাসে 15 বছরের উন্নয়নের চাইতে বেশি হয়েছে। একই সঙ্গে রাশেদ খানও বলছিলেন তিনি বাজারে গিয়েছেন, নিত্যপণ্যের দাম কমেছে। আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ। আসলে চমৎকার করে রেটরিকের ব্যাখ্যা দিচ্ছেন। আমি সেদিকে না যাই, সম্মানিত মির্জা ফখরুল ইসলামের কথা ধরেই বলি আমি। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, 15 বছরের উন্নয়ন 3 মাসে হয়েছে। ইয়াস, হয়েছে বগুড়ার শিবগঞ্জে, হয়েছে বগুড়া জেলায়, হয়েছে স্পেসিফিক গাজীপুরের একটা আসনে। এইরকম যেখানে মন্ত্রীরা আছেন এবং নিজ দলের আছেন, সেখানে তারা অ্যাভারেজে জেলার বা উপজেলার যে বাজেট 1-2 কোটি টাকা, সেখানে 112 কোটি টাকা, 122 কোটি টাকা, 74 কোটি টাকা, তাহলে তো অবশ্যই বেশি হয়েছে। 15 বছরে এত কোটি টাকা যাওয়ার কথা না, তো সে জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, এটা তো খারাপ কিছু না। 2 নম্বর আরও একটা ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট। সেটা হলো যে এই 15 বছরে তো আমরা কোনো প্রশাসক দেখি নাই, একবারে এক দলের নেতা সব, এটা শেখ হাসিনা করতে পারেনি, সেটা তো আমরা 3 মাসেই দেখেছি। এটা তো বিশাল ডেভেলপমেন্ট, একদম একচেটিয়া, কোনো সমস্যা নেই। আর একটা ডেভেলপমেন্ট তো অবশ্যই দেখা যেতে পারে। এবং মেয়র শাহাদাত সাহেবের কথা বলেন, সিটি কর্পোরেশনে মেয়াদ শেষ হয়েছে তাও ছাড়ে না, হেভি ডেভেলপমেন্ট না, সো নিজ দলের ডেভেলপমেন্ট আছে। বিভিন্ন ধরনের দপ্তর অধিদপ্তরে তো কোনো পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে কখনো চেয়ারম্যান দেওয়া হয়নি, কিন্তু সেগুলো বরেন্দ্র ভূমিতে দেওয়া হয়েছে।
সেগুলো আগে এরকম দেখতাম যে আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত, যেমন আমাদের এখানে সম্মানিত একজন আলোচক আছেন ডক্টর ম্যাডাম আছেন, এইরকম হয়তো আদর্শিকভাবে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বানানো হইতো বা আর বিভিন্ন ধরনের অধিদপ্তরগুলোতে। এখন সেটা না, এখন ডিরেক্টলি পলিটিক্যাল, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। সো উই সি দ্য ডেভেলপমেন্ট ইজ দেয়ার। তো এই জায়গা থেকে এখন বলে যে কোনো দাম বাড়ে নাই। আচ্ছা খেয়াল করেন, গ্যাসের দাম আজ থেকে 3 মাস আগে ছিল প্রায় 1300 টাকা, এখন সেই গ্যাসের দাম 1900 টাকা। বাহ, ভেরি ইন্টারেস্টিং না ডেভেলপমেন্ট না? কোনো দাম বাড়ছে নাকি? কোনো এইসব নিত্য প্রয়োজনীয় দাম বাড়ে নেই তো ভাই। তারপরে 1900 টাকা দিয়েও কি আপনি পাচ্ছেন কিনা? এইটা আরেক জিনিস, ওটা পাচ্ছি কিনা সেটা তো বলা যাবে না ভাই। এই যে ইলেকট্রিসিটির কথা 1.5 বাড়লো প্রতি ইউনিটে, সেখানে আবার 13-14 ঘন্টা তো যায়ই কারেন্ট, আসে কখন সেটাই তো চিন্তা করার বিষয়। এটা তো কোনো বাড়ে নাই, বিদ্যুতের দাম বাড়লে তো জিনিসপত্রের দাম বাড়বে না। আচ্ছা, অয়েলের দাম, তেলের দাম কথা বলেন, বিশ্ববাজারে কমছে কিন্তু আমাদের এখানে 20 টাকা বেশি না। তো সেইগুলো যদি বলেন, হ্যাঁ এখন বিরোধী দল বললেই তো দোষ, বিরোধী দল বললে যত দোষ নন্দঘোষ, যত দোষ সব বিরোধী দল। এখানে বিরোধী দলের পতন না ঘটানো পর্যন্ত আমাদের উন্নয়ন ঘটবে না আসলে। তো এই জায়গা থেকে স্পেসিফিক যদি বলি, মির্জা ফখরুল সাহেব কি উন্নয়নের কথা বলছেন, আমি বলছি এরকম মনে হয় উন্নয়ন, সেই জন্য হয়তো উন্নয়ন হয়েছে, কারণ আমার এলাকায় উন্নয়ন হয়নি, অন্য অনেক এলাকা, অনেক বিএনপির এলাকার এমপিরাও আজকে খুব করে বলেছেন। আমাদের আশরাফুদ্দিন বকুল ভাইও বললেন যে আমরা আগেও দেখেছি যে উন্নয়নের বাজেট হয় কিন্তু সবগুলো মন্ত্রীদের বাসায় যায়। এটা উনি সরকার দলীয় এমপি, আবার বিরোধী দলীয় না। উনি চমৎকার করে বলেছেন, সবাই দেখলাম একেবারে সরকারি বেসরকারি সব দলেই হাততালি দিয়ে ওটাকে অ্যান্ড্রোস করলো। ইট মিনস যে মন্ত্রীদের ওখানে বেশি যায় এবং উইথিন পার্টি এখানে ডিসক্রিমিনেশন হয়। সো এই ডেভেলপমেন্টের কথা যদি বাংলাদেশে বলেন তাহলে তো 15 বছরে কেন 17 বছরের চেয়েও বেশি হয়েছে আমি মনে করি আর কি। 2 নাম্বার, নাহিদ ইসলামের কথা যেটা বলতেছিলেন আপনি, যে ক্রিটিসিজম করা। আচ্ছা, আমরা এই বিষয়টাতে একটু পরে আচ্ছা। আবারও আসছি। আমরা ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে আসতে চাই। 3 মাসের সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদ এবং একদলীয় শাসনের যে অভিযোগ, এটা কি খুব দ্রুতই হচ্ছে না? আপনারা কি কি লক্ষণ দেখছেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার যারা সহ প্যানেলিস্ট আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি একটু প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু লেট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আমি 2 ঘন্টা আগে হাইকোর্ট থেকে বের হয়েছি, 2 ঘন্টা লেগেছে আমাকে এখানে আসতে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে। দেখেন, আমি আসার সময় শুনছিলাম, আমার মোবাইলে শুনছিলাম যে উন্নয়ন নিয়ে ব্যাপক 3 মাসে আপনার 15 বছর উন্নয়ন হয়েছে। দেখেন, এই উন্নয়নের গল্পটা আমাদের শেখ হাসিনা 17-18 বছর আমাদেরকে দেখাইতো সব সময়। এর উন্নয়ন, সবার আগে উন্নয়ন, কোনো গণতন্ত্র দরকার নেই, কোনো ভোটের অধিকার দরকার নেই, উন্নয়ন হলে দেশে আর কিচ্ছু লাগবে না। এই উন্নয়ন শব্দটা কাদের ভাষা জানেন? স্বৈরশাসকের ভাষা। যারা স্বৈরশাসক হতে চায় বা যারা স্বৈরশাসক ছিল, তারা হচ্ছে শুধু উন্নয়ন দেখাবে আপনাকে। উন্নয়ন দিয়ে আপনার যে মৌলিক অধিকার আছে, আপনার যে ভোটের অধিকার আছে, সেই অধিকারকে তারা ক্ষুণ্ণ করবে। আপনি দেখেছেন আমাদের ছাত্ররা উন্নয়নের জন্য তো 1500 জীবন দেয় নাই, 20-30 হাজার যে পঙ্গুত্ব বরণ করছে উন্নয়নের জন্য না। আমাদের ছাত্ররা প্লে কার্ডে আমরা দেখেছি তারা বলছে রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি। তারা শাসকের পরিবর্তন চায় না, তারা শাসনের পরিবর্তন চেয়েছে। শাসনে কি পরিবর্তন হয়েছে? সে শাসনের কি পরিবর্তন হয়েছে? আজকে আমরা আগে দেখতাম সব কিছু গোপাল কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে পাই বগুড়া কেন্দ্রিক হচ্ছে। বগুড়া যে পরিমাণ বাজেট পেয়েছে, 132 কোটি টাকা বাজেট পেয়েছে, প্রায় 6টি উপজেলা এই জেলার সমান বাজেট পেয়েছে। এবং এর শিবগঞ্জে 76 কোটি টাকা একটা উপজেলা বাজেট পেয়েছে, যেটা প্রায় 20টা উপজেলার সমান। তাহলে আপনি উন্নয়ন কোথায় হচ্ছে? আপনি উন্নয়ন হচ্ছে, আমি উন্নয়ন হচ্ছে, কিন্তু পরিবারতন্ত্রের উন্নয়ন হচ্ছে। আপনি সব জায়গায় পরিবার দেখেন। আপনি যে প্রতিমন্ত্রী, আমরা খুব দুঃখ হয়ে বলি না, আমাদের প্রধানমন্ত্রীর বন্ধুরা সবসময় কেন যেন বন্ধু সুলভ হয় না। এর আগে গিয়াসউদ্দিন মামুনকে আমরা দেখেছি, আর এখন আমরা শাহে আলমকে দেখছি। উনি তো আলেমগড় বানিয়ে ফেলছেন শিবগঞ্জকে। কিছু আমি একটু আগে ওনার একটা বক্তব্য শুনলাম, উনি শিবগঞ্জে যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মধ্যে একটা শিবগঞ্জ আছে, এই জন্য উনি এই উপজেলার নাম পরিবর্তন করবে। কখন না ঘোষণা করে দেয় যে এটা আলেগড় হবে বা আলেগঞ্জ হবে বা শাহেগঞ্জ হবে। আপনি সেটি দেখতে পাচ্ছি। উনি 2 ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিলেন। ওনার একজন ভাতিজির নামে স্বর্ণ, তার নামে একটা উপজেলার নাম দিলেন। আবার তিনি আরেকটা ইউনিয়নের নাম দিলেন, সেটি হচ্ছে ওনার যে বংশীয় পরিচয় মীরবাড়ির নামে। কি শুরু হয়েছে? আপনি পরিবারতন্ত্র উন্নয়ন দেখবেন, আপনি বিসিবিতে যান, সেখানে আপনি পরিবারতন্ত্র দেখবেন বিসিবির যারা সদস্য আছে প্রত্যেকে এক একজন পলিটিশিয়ানের ছেলে, এক একজন পলিটিশিয়ান আত্মীয় স্বজন। আপনি দেখবেন সবগুলো অর্থনৈতিক যত কমিটি আছে সব কমিটির প্রধান তারা, মানে যেখানে অর্থ সেখানে তাদের কমিটির প্রধান। তাহলে আপনি তো বারবার উন্নয়নের কথা বলেন, আপনি তো জুলাই সনদের কথা বাদ দেন। আপনি বিএনপি 2023 সালে 31 দফা দিয়েছে ওয়েস্টিনে,
পুরো বিশ্ব দেখেছে ওয়াইস্টিনে 31 দফা দিয়েছে, সে 31 দফা এই পর্যন্ত 3 মাসে ওরা 6টা ভায়োলেশন করেছেন। 31 দফা প্রথম দফা ছিল সংবিধান সংস্কার কমিটি করবেন, সেটা ভায়োলেশন করেছেন। সচিবালয় প্রতিষ্ঠা করবেন ওনারা বলেছেন, প্রতিষ্ঠিত সচিবালয় ওনারা উন্নয়নের নামে সেটাকে বাতিল করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট। ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় সেটাকে ওনারা বাতিল করে দিয়েছেন। ওনারা বলেছেন কখনো প্রশাসক নিয়োগ করবে না স্থানীয় সরকারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওনারা প্রশাসক নিয়োগ করলেন। ওনারা বলছেন ক্রিয়াঙ্গনে কখনো ওনারা দলীয়করণ করবেন না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াঙ্গনে প্রত্যেকটা জায়গায় ওনারা দলীয়করণ করেছেন। তাহলে উন্নয়নটা কোথায় দেখতে পাচ্ছি? এই 3 মাসের উন্নয়ন 15 বছর শেখ হাসিনা যা করতে পারে না, 17 বছর যা করতে পারে নাই, সেটা 3 মাসে করেছে। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি বলার চেষ্টা করেছে। আপনাকে ধন্যবাদ। রাশেদ খানের কাছে ফিরছি। ঠিক শেষ লাইনটি থেকে যদি ধরি, যে শেখ হাসিনা 15 বছর যেটা করতে পারে নাই 3 মাসে সেটা করা হয়ে গেছে। পরিবারতন্ত্রের উন্নয়নের কথা বলছেন এবং উন্নয়নের বৈষম্যের কথা তুলে ধরেছেন। আপনি আপনার আগের বক্তব্যটাও কন্টিনিউ করতে পারেন, এখান থেকে উত্তরটা দিতে পারেন। না, এখান থেকেই শুরু করি। দেখেন, উনি সর্বশেষ যেটি বললেন যে 17 বছরে শেখ হাসিনা যেটি করতে পারে নাই বিএনপি সরকার 3 মাসে সেটি করেছে। এটা ওনার একটা পলিটিক্যাল রেটরিক। উনি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে এ ধরনের একটি বক্তব্য শব্দচয়ন করেছেন। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটি হয়ে থাকে। আসলে কি 3 মাসে গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ার হয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে? তাহলে তিনি এই কথাগুলো আসলে কিভাবে বললেন? তিনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। হাসিনার সময় কোনো টেলিভিশন টকশোতে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন? ডিজি ভাই তাকে বলেছে যে তুমি আজকে টকশোতে যেতে পারবে না? অর্থাৎ বিএনপি সরকারের সময়ে সবাই সুখে আছে, তো এই জন্য আসলে ভূতে কিলাচ্ছে, মানে যেটা আমাদের এলাকার ভাষায় বলে। জামাত ইসলাম তো 17 বছর আসলে প্রকাশ্যে রাজপথে নামতে পারে নাই, নামতে পেরেছে? তারা তো সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট মিছিল করেছে, ভিডিও করেছে, এরপরে তারা ওটা ফেসবুকে ছেড়ে তাদের মোটামুটি গণ অভ্যুত্থান হয়ে গেছে। এখন যে জামাতের আমির গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, জামাতের আমির কিভাবে আসলে গণ অভ্যুত্থান সংগঠিত করবে? যেখানে তাদের জোটের অন্যতম নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, জামাতের নেতৃত্বে দেশে কোনো আন্দোলন হবে না। এবং এটা বাস্তব, এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয়নি। এবং আমি আজকে টেলিভিশন টকশোতে বলছি, জামাতের নেতৃত্বে কখনোই গণঅভ্যুত্থান সংগঠিত হবে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, আতিক মুজাহিদ ভাই যে কথাগুলো আসলে তিনি বললেন, বগুড়া জেলার ব্যাপক উন্নয়ন হচ্ছে, অতীতে আপনার গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র কুমিল্লার উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ বাজেট ছাত্র সমন্বয়করা তাদের এলাকায় নিয়ে গেছে। দেখেন, আসিফ মাহমুদ না হয় ছাত্র উপদেষ্টা ছিল, আমার প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহ সে কি ছাত্র উপদেষ্টা ছিল? তার এলাকায় 400 কোটি টাকার বাজেট নিয়ে গেছে কোন উপদেষ্টা সরকারি বড় কর্মকর্তা না হয়ে। আপনি একজন প্রতিমন্ত্রীর কথা বলছেন, মীর শাহ আলম, তার এলাকায় আপনি বললেন যে সম্ভবত 70 কোটি টাকার অধিক টাকা নিয়ে গেছে। আর হাসনাত এবং সার্জিস মিলে তাদের এলাকায় তাদের 2টা উপজেলায় 800 কোটি টাকার বাজেট নিয়ে গিয়েছিল। এমনকি শুধুমাত্র এখান থেকেই না, আমরা দেখেছি যে জেলা পরিষদ তহবিল থেকে কেউ নিয়েছে 15 কোটি, কেউ নিয়েছে 10 কোটি। এমন টাকা তো তারা নেয়নি। কারা নিয়েছে? কারা নিয়েছে? তাদের এলাকার উন্নয়নের জন্য নিয়েছে। এই যে জামাত ইসলাম যে 77টি আসন পেল, এই উন্নয়ন প্রকল্পের টাকায় তো আসনগুলো কিনেছে। এবং এইটাকে আপনি বলতে পারেন যে এই টাকা তো তারা আসলে নির্বাচনে ব্যয় করে নাই। হ্যাঁ, তারা যে বিভিন্ন জায়গায় ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, তারা জনগণকে দেখিয়েছে এই যে আপনাদের জন্য উন্নয়ন করেছি, আমাদেরকে ভোট দিলে আগামীতে আবার উন্নয়ন হবে। সুতরাং আজকে মানে তারা বগুড়ার উন্নয়নের কথা বলছে না। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এবং যিনি আসলে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই নাম এইভাবে করা যাবে না। এবং সেই প্রতিমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে এটা কিভাবে হয়েছিল, আমি সেই ব্যাখ্যায় যাব না। প্রশাসক নিয়োগের কথা বললেন। দেখেন, এনসিপি সর্বোচ্চ দলীয়করণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই যে ঢাকা উত্তরের যিনি প্রশাসক ছিলেন এজাজ, তিনি কি ছিলেন? তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা। তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল বড় অঙ্কের টাকার মাধ্যমে। এরপরে বিভিন্ন দপ্তরে সরাসরি রাজনৈতিক নিয়োগ। দেখেন, প্রত্যেকটা মিনিস্ট্রিতে তারা ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিল। আপনারা কি সংস্কার করেছিলেন? এই ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়ে সচিবদেরকে স্যালুট দেওয়া লাগতো, বড় বড় কর্মকর্তাদেরকে উঠে যাওয়া লাগতো। আমরা দেখি নাই এই সমন্বয়ক পরিচয়ে কিভাবে আওয়ামী লীগের এমপি বাসায় চাঁদাবাজি হয়েছে। আমরা দেখি নাই কিভাবে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদরা সারিয়ে আনতে গিয়েছিল। আমরা দেখি নাই কিভাবে হান্নান মাসুদরা এবং বিভিন্ন সমন্বয়করা বিভিন্ন বন্দরের উপদেষ্টা হয়েছিল।
আজকে সংস্কার এবং পরিবর্তনের কথা বলেন, নিজের কতটুকু সংস্কার আর পরিবর্তন করেছিলেন? আজকে কয়জন এমপির বিরুদ্ধে, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ? হ্যাঁ দেখেন, এত বড় মন্ত্রী পরিষদ এবং এত এমপি, সুতরাং সবাই তো ফেরেশতা না, কারো কারোর বিরুদ্ধে অভিযোগ আসবেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে না, আপনারা অপোজিশনে রয়েছেন, তারপরেও তো আপনাদের জামাতের অসংখ্য এমপির বিরুদ্ধে অভিযোগ আসছে, এই করছে সেই করছে, তাই না? এরপরে বিদ্যুতের দাম বেড়েছে সেই কথা বলছে, লোডশেডিং। দেখেন বিদ্যুতের দাম বাড়ে কেন? এই জ্বালানির সাথে এটা সম্পৃক্ত, তাই না? সুতরাং বিদ্যুতের দাম এটা সরকারের দায়ে এই দাম বাড়ে নাই, বা আপনার এই যে লোডশেডিং বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে একটা সংকট রয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য অপোজিশনের পক্ষ থেকে কিন্তু একবার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মানে এই সংকট অপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু বুঝতেছে, কিন্তু আমাদের আতিক মুজাহিদ ভাইয়েরা বুঝতেছে না। আচ্ছা, বিশ্ববাজারে দাম কমেছে। দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সংস্কৃতি, কালচার, এইখানে আসলে একটা জিনিসের দাম একবার বেড়ে গেলে নানান কারণে ওইটা আসলে কমানো যায় না। তবে ধাপে ধাপে এটা পরিবর্তন হবে। আমাদের অপোজিশনে যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে পরিবর্তন হবে। তিনি আবার বললেন যে বিরোধী দলের পতন না ঘটালে আসলে দেশ উন্নত হবে না। দেখেন আমি একটা লেখা প্রকাশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইতিহাসের সবথেকে নিকৃষ্ট বিরোধী দল জামাত ইসলামের শীঘ্রই নির্মম পতন হবে। আমি এই কথা কেন বলেছিলাম? এই কথা বলেছিলাম এই কারণে যে ইসলামের নাম ভাঙিয়ে বায়তুল মালের নামে যারা চাঁদাবাজি করছে, যারা বিনা জামানতে, যারা আসলে বয়ন নামে ঋণ নিচ্ছে ইসলামী ব্যাংক থেকে, এই ঘটনাগুলো ঘটে নাই। আপনি আজকে শিবির না করলে, জামাতি পরিবারের না হইলে ইবনে সিনাই চাকরি হয় না, আপনার ইসলামী ব্যাংকে চাকরি হয় না। এই হিস্ট্রিগুলো তো মানুষের সামনে এসেছে, কিভাবে ইসলামের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় মুনাফিকি করছে। তারা নির্বাচনের আগে কি বলেছিল? নির্বাচনের আগে বলেছিল যদি তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও, দাঁড়িপাল্লা ইমানের প্রতীক, দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাইতে পারবা না। এমনকি এটিও বলেছিল যে জামাত ইসলাম করা নাকি ইমানি দায়িত্ব, এই কথাগুলো বলেছিল না? অথচ আমরা দেখলাম যে তারা মানে সংসদে এখন বলছে যে আমরা শরিয়া আইন চাই। ওই সময় নির্বাচনের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলেছিল আমরা শরিয়া আইন চাই না। এই মুনাফিকিগুলো এখন মানুষের সামনে স্পষ্ট। আমি এই জন্যই বলেছি যে প্রতারণা করে জামাত ইসলাম অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এইবার যে প্রতারণা করে সর্বোচ্চ 77টি আসন পেয়েছে, এই জামাত ইসলামের শীঘ্রই পতন হবে, মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাদের মুখোশ। এরপরে তারা বলেছিল, কিছু বলছেন না প্লিজ আপনি আচ্ছা, এরপরে বলছেন যে মানে মানুষ জীবন দিয়েছে উন্নয়নের জন্য নাই। মানুষ কিসের জন্য জীবন দিয়েছে? চাঁদাবাজি করার জন্য, তদবির বাণিজ্য করার জন্য, এমপি হওয়ার জন্য, ছাত্র উপদেষ্টা হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যে আপনার জালিয়াতি করার জন্য, এইগুলো জন্য মানুষ জীবন দিয়েছে। সার্জিস আলমের একটা ঘটনা দেখেন নাই যে একজন নারী তিনি ব্যবসা করেন, তিনি সার্জিস আলমের কাছে 7 লাখ টাকা পাঠিয়েছিলেন এবং যিনি রিসিভ করেছিলেন তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, দেওয়ার কথা 10 লাখ, কেন আপনি 7 লাখ দিলেন? এবং সেই নারী বলছে যে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সর্বমোট 48 লাখ টাকা নিয়েছিল। সুতরাং মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য, মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। 18 মাসে আপনারা যে সংস্কার আর পরিবর্তন নামে চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্ব করেছেন, নিজ এলাকার আপনারা বিভিন্ন সংস্কারের নামে নিজ এলাকায় ফান্ড গেছেন, সেগুলোর কোনো জবাব আছে? কেন আপনারা শুধুমাত্র বিএনপি সরকারের কথা বলছেন যে বিএনপি সরকার এই করছে সেই করছে? আপনারা আওয়ামী লীগের বিচারটা কেন চান না? কেন আপনারা আপনাদের 18 মাসের বিচার, আপনারা 18 মাসে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য নাই কেন? রাশেদ খান, আপনার পয়েন্টগুলো পেয়েছি। ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো কথা উঠে আসছে, আপনি কিছুক্ষণ আগে ইনশাআল্লাহ বললেন, কেন বললেন বলেন তো? না আমি তো আলহামদুলিল্লাহ, পতন ঘটালে তো ইনশাল্লাহ বলতে হবে না, পতনের শেষে একটু ইনশাল্লাহ আল্লাহর নাম নিতে হয়, কারণ ওটা ইমানদার পার্টি। আচ্ছা, যদি মুনাফিক পার্টি থাকে, বিপরীতে ইমানদার পার্টি থাকা লাগে তো একটা। পতন ইনশাআল্লাহ না বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে পতন হওয়ার পরে বলতে হয়। আর ইনশাল্লাহ ভবিষ্যতে করতে গেলে এটা রেটরিক যেহেতু বলেন, ইনশাল্লাহ মানে ফিউচার কিছু করবে ইনশাল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, এটা সূরা কাহাফে আছে। যাই হোক, ইন্টারেস্টিং, আমি ওনার রেসপন্ড করবো ওনার জামাত ইসলামের সাথে সমর্থিত উনি আছে, উনি করবে আমার সাথে রিলেটেড। আমার সাথে উনি বলছে সমন্বয়কে চাঁদাবাজি করে শেষ করে ফেলছে, আলহামদুলিল্লাহ অনেক চাঁদাবাজি, এটা রিলেটেড ঠিক আছে, তাহলে আমার সাথে তাহলে আমার তো রেসপন্ড করার কিছু ইস্যু নাই আসলে। তবে আমি রেসপন্স করি তাহলে, ভাই রেসপন্স করেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি। মামুন রাসেল, হ্যাঁ আমরা ফিরবো আবার। আচ্ছা, আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি আর কি। প্রথম পয়েন্ট হচ্ছে উনি বলেছেন জামাতের নেতৃত্বে কখনো এই আন্দোলন কখনো সফল হয়নি। তার মানে এটা দ্বারা ওনাকে আমি ধন্যবাদ জানাই, এটা দ্বারা উনি প্রমাণ করে দিলেন জামাত অনেক সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জামাত যে আন্দোলন অনেক সময় নেতৃত্ব দিয়েছে সেটার দ্বারা উনি ওনার ভাষ্য দ্বারা নেতৃত্ব সফল হয়নি, মানে নেতৃত্ব দিয়েছে বাট সফল হয়নি, এই যে এতটুকু যে উনি মেনে নিয়েছে। কিন্তু আমি মনে করি বিএনপি এ পর্যন্ত বিএনপি কোনো আন্দোলনই করেনি, বিএনপি কোনো আন্দোলনই করেনি 17-18 বছর। ভাই 17-18 বছর যদি বিএনপির মতো এত বড় দল যদি আন্দোলন করতো তাহলে শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না। মার্চ ফর ডেমোক্রেসির দিন আন্দোলনে ডাক দিয়ে সবাই বাসায় শুয়ে আছে,
বলা হয় জামাত শিবির নাকি মাঠে নামে না 2-3 মিনিটের জন্য নেমেছে, তাহলে ওই দিন জামাত শিবিরের ব্যক্তি শহীদ হয়েছে সেই দিন মালিবাগে, অথচ নাকি 2 মিনিটে নাকি মিছিল করে বের হয়ে গেছে। এমনও দিন আছে একদিনে 100-র উপরে শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। আপনি দেখেছেন উত্তরবঙ্গ ওই সাইড সাতক্ষীরাও তো ওই সব ব্লক ছিল, আর নাকি 2 মিনিটও আন্দোলন করে নাই। অথচ বিএনপি দেখেন জামাত যে নেতৃত্ব দিয়েছে, যা 91 সালে যে ক্ষমতা বিএনপির প্রথম ক্ষমতার স্বাদটা কে দিয়েছে? জামাত দিয়েছিল। সেদিন পরিপূর্ণ 150টি আসন পাচ্ছে না, এই জন্য ক্ষমতা নিতে পারছে না, সেদিন সে স্বাদটা জামাত দিয়েছিল, কোনো স্বার্থবিহীন। জামাত যদি সেদিন বলতো আমাদেরকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, বিএনপি দিতে বাধ্য, কারণ তাদের সরকার গঠন করতে হবে। সেদিন জামাত বিনা স্বার্থে তাদেরকে মন্ত্রিত্ব ছাড়া তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতায় গিয়ে 3 জোটের রূপরেখা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করে সংবিধানে, সেটা ওনারা অস্বীকার করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে, সেটা ওনারা অস্বীকার করেছেন। পরবর্তীতে আন্দোলন শুরু হয়েছে, জামাত নেতৃত্ব দিয়েছিল, আন্দোলন হয়েছে, আন্দোলন হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা, 15 দিনের মাথায় ওনারা একটা নির্বাচন দিয়ে 15 দিনের মাথায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করে ওনারা ক্ষমতা থেকে সরেছেন। তার মানে জামাত নেতৃত্ব দিয়েছিল, কিন্তু কখন? যখন আপনি কমিটমেন্ট রক্ষা করতে পারেন না। আপনি গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে 2বার হয়েছে, একবার হয়েছে গণঅভ্যুত্থান 91 গণঅভ্যুত্থান, 2বার গণঅভ্যুত্থানে বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। এবারও গণঅভ্যুত্থানে ওনারা জুলাই সনদের সাথে যে বেইমানিটা করেছেন, ওনারা বলেছে নির্বাচন হবে না, এজন্যই বলে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কত বড় প্রতারণা এটা, কত বড় প্রতারণা! 91-তে প্রতারণা করেছেন, সেই প্রতারণা আবার ওনারা এবার এসে আবার শুরু করলেন, বলে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন। এখনো পর্যন্ত অক্ষর অক্ষরে ডেফিনিশনটা কি আমরা এখনো পর্যন্ত পাই নাই। অক্ষর অক্ষরে ডেফিনিশনটা কি? জুলাই সনদের প্রথমে ছিল যে আপনাকে 2টা শপথ নিতে হবে, এবার প্রথম দিনে শপথ নেন নাই, আপনি এরপরে বলেন অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি কিভাবে অক্ষর অক্ষরে পালন করবেন? তারপরে দেখেন উনি বলল যে জামাতের বিরোধী দল হিসাবে নাকি ওনার পতন খুবই শীঘ্রই, নাকি জামাতের বিরোধী দল হিসাবে নাকি পতন হবে। দেখেন জামাত যদি বিরোধী দল হিসেবে পতন হয়, তাহলে সরকারি দলের পতন হবে না? বিরোধী দল না থাকলে সরকারি দল থাকবে কিভাবে? আপনি যে সংসদে এক পাশ যদি না থাকে, বিরোধিতা তো অটোমেটিক ভেঙে যাবে। আপনার 2টা পিলার, একটা পিলার আপনি ভেঙে দিলেন, আপনি মনে করেন আরেকটা পিলার দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক ভেঙে যাবেন, আপনি অটোমেটিক ভেঙে যাবেন না, কাউকে আনার দরকার নেই তো। আপনি বলেন জামাত নাকি 76টা আসন নাকি প্রতারণা করেছে। জামাত যদি 76টা আসন প্রতারণা করে, তাহলে বাকি যে আসনগুলো এগুলো কি সরকারি দল প্রতারণাহীনভাবে করেছে? কি রে ভাই, আপনি যুক্তিতে আসেন। জামাত যদি প্রতারণা দিয়ে করে, তাহলে বাকি আসনগুলো প্রতারণা। তার মানে আপনি প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে প্রশ্ন করছেন। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। আপনি যখন বিরোধী দলের 76টা আসনকে প্রতারণার কথা বলছেন, তার মানে আপনি এর ফলশ্রুতিতে আপনার যে অন্যান্য যে আসনগুলো, এই আসনগুলো প্রতারণার মাধ্যমে হয়েছে বলেই আপনি প্রধানমন্ত্রীর যে সিট, এই সিটকে আপনি কলঙ্কিত করছেন, আপনি প্রধানমন্ত্রীর আঙ্গুল তুলছেন, সেটাই তো হচ্ছে। সুতরাং আপনি যখন কথা বলবেন, প্রথমে নিজেরটা চিন্তা করতে হবে যে আমি যে বিষয়ে কথা বলছি, নিজের পায়ে নিজের কুড়াল মারছি কিনা। উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, উপর দিকে থুতু মারলে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। জি, আতিকুর রহমান মুজাহিদ। আমি একটু জাস্ট 2-3টা কথা বলি। একটা হলো উনি বলছে 800 কোটি টাকা নিয়ে গেছে, এটা আসলে একটু যদি ডাটাটা দিলে খুব খুশি হইতাম। প্রথম আলো পত্রিকার নিউজ, প্রথম আলো 800 কোটি টাকা দিছে, এবং আবার এখন রিঅর্গানাইজ করে খোঁজ নেন যে 800 কোটি টাকা গেছে কিনা, এটা একটা বিষয়। আমরা তো শুনেছিলাম সাতক্ষীরাতে 2000 কোটি টাকা গেছে, আমরা পরে শুনছিলাম যাই নাই, এরকম অসংখ্য জায়গায় শুনেছি। আর একটা কথা হলো যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যেটা আমাদের একাধিকবার আমাদের বিদ্যুৎ মন্ত্রী দাঁড়িয়ে বলেছে, আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি উৎপাদন, কিন্তু আমাদের 12-14 ঘন্টা কারেন্ট যায়। এটা কেন যায় সেটা বুঝি না, সেটা একটা ইস্যু হওয়া দরকার। তাহলে ওনারা হয়তো বলতে পারে অ্যাকুরেটলি আসলে ঘটনাটা কিছু, তারেক আমাদের অনেক কিছু জানে। তার এটা হলো যে ভাই একটা কথা বলছেন, অভ্যুত্থান আরেকটা যুক্ত হবে, 69 অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান ছিল, সে 3টে আর কি মেইনলি। 3টা অভ্যুত্থানের পর 3টা বাংলাদেশের 3টা, ওটাই হোক, ওই অভ্যুত্থানের পরবর্তীতে হ্যাঁ 3টা বাংলাদেশের সুযোগ এসেছিল। সো ওভারঅলি এখন যদি বলি, এই যে রেটোরিক বলেন আর ফ্যাকচুয়াল কথা বলেন, যতগুলো কথা বলছে রাশেদ ভাইকে রেসপেক্টফুলি বলি, যেগুলো বলেছেন উনি কিন্তু কমন কথাগুলো বারবার বলছেন। গতদিনও টকশো করছি, একই জিনিস, সমন্বয় শেষ করে ফেলেছে, বন্দর মাসুদ, এই সেই ঘুরে ফিরে কয়েকটা কথা। লেট আস কাম, আপনার একদম ফ্যাকচুয়ালি আসেন যে আপনারা আসলে কী করতে চান। আপনি বলছেন আমরা সুশাসন দিছি, দেন কী সুশাসন দিচ্ছেন বলেন। আর বলতেছে আমরা ওর্সের সাথে তুলনা করতেছে, কেন আমরা কি গুম করেছি? মানে গুম করা কি একটা সুশাসনের জিনিস? মানে এটা ওর্সের সাথে আপনি কখনো তুলনা করতে পারেন না। তো আপনি বলেন যে বেটারটা, বলেন যে না আমরা 17 বছর না, আমরা 2001 সাল থেকে 5 সাল যেটা করি তার চেয়েও বেটার করতেছি এখন। মানুষ সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবে। আমরা খারাপ এসে তুলনা, আমি তো খারাপ না রে ভাই, তো হচ্ছে কম খারাপ,
মানে আমিও খারাপ। তো এই জিনিসটা রং। সমগ্র তেলের কথা বললেন, তেলের সংকট নাই ভাই বাংলাদেশে, তেলের দাম বাড়ানোর একটা কৌশল ডেভেলপ করা হয়েছে। সুতরাং আর তেল আপনার ইরানের মাধ্যমে আনে না, আপনি যদি রিচেক করে দেখেন, আমি একটু হালকা পড়াশোনা করে দেখছি, উনি আছেন টিচার মানুষ, তেল আসলে ইরান থেকে বাংলাদেশে আসে না, বাংলাদেশে মালয়েশিয়া থেকে আসে, ইন্দোনেশিয়া কিছু জায়গাতে, কিছু মিডল ইস্ট থেকে আসে। সুতরাং এটার সাথে অনেক বেশি সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ম্যানেজমেন্ট, আপনি কীভাবে ডিল করতেছেন, কেমনি কী সেটা একটা ইস্যুস। আর এলএনজিতে প্রতিনিয়ত আসতেছে, সুতরাং বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না তো, তাহলে আমরা অন্যদিকে যাচ্ছি। আবার ক্যাপাসিটি চার্জ এখনও তো বৃদ্ধি হচ্ছে। তো ওভারঅলি এটা একটা সমস্যা আছে বিদ্যুতের ক্ষেত্রে, আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ মানুষ পাচ্ছে না। মানুষজন গালিগালাজ করে সব জায়গায় মেনশন দেয় এমপিদেরকে, বিদ্যুৎ নাই কেন, ব্যর্থতা বিএনপি সরকারের, কিন্তু দায়বদ্ধতা আমাদের মুজাহিদকে নিতে হবে। ধন্যবাদ। ডক্টর নাহারিন ইসলাম খান, জামায়াত আরেকটি অনিবার্য বিপ্লবের কথা বলছে, এটা কি রাজনৈতিক চাপ তৈরির কৌশল নাকি সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের পূর্বাভাস, কি হিসেবে দেখছেন? জামাত এই জীবনে কবে বিপ্লবের কথা বলে নাই বলেন? আপনি দেখেছেন না যে ঐক্যমত্য কমিশনে সারাদিন বসে থেকে সমস্ত কিছুতে ঐক্যমত্যতে একেবারে একমত হয়ে যে বের হয়ে যে বলেছে আমরা আন্দোলনে নামবো। তাহলে জামাতের এই বিপ্লব, জামাত এবং বিপ্লব একই সূত্রে গাথা। যেমন যখনই আল মামুনের সাথে কোনো টকশোতে যাই, বিএনপি কতটা প্রতারক, কতটা খারাপ দল, এটা সব সময় আমরা শুনি। যে কথাগুলো মুজাহিদ বলছিলেন, সেখানে উনি বলছিলেন 3 মাসে কি কি হয়েছে, উনি বলছেন যে ভালোর সাথে ভালোর তুলনা করতে হবে, রাশেদ খারাপের সাথে করছে। উনি যে কথাগুলো বললেন প্রত্যেকটা খারাপই বলেছেন। এখন আমি যদি বলি যে এই 3 মাসে কি হয়েছে, ধরেন এই 3 মাসে 501 নম্বর রুমের বিজয় হয়েছে, অবশ্যই হয়েছে। এই 3 মাসে আর কি হয়েছে? ব্যক্তি আত্মগোপন করেছেন, তাকে আপনারা বলছেন গুম, সেটি হয়েছে। এই 3 মাসে কি হয়েছে? নারীরা নাকি শুধু খালি ঘরের ভিতর থাকতে, এই 3 মাসে তারা রাজপথে নেমে সংসদে এসেছেন, যে আমাদের নারী উইংয়ের প্রধান এটি বলেছেন। এবং এই 3 মাসে আরেকটা কি হয়েছে জানেন? বিএনপি তো প্রতারক দল, কিন্তু জামাতে ইসলামীর একজন সংসদে তার বাবা বেঁচে আছেন কি মরে গেছেন, এটা উনি ভুলে গেছেন। এখন একজনের পিতৃ পরিচয় বা পরিবার, আপনি যখন পরিবারের কেউ বেঁচে আছেন কি না আছেন সেই খবরটাই ঠিক মতো জানেন না, অথবা আপনার অসুখ হওয়ার পরে এতই একটা সমস্যা আপনার মস্তিষ্কে হয়ে গেল যে আপনার জীবিত বাবাকে আপনি মৃত বানিয়ে ফেললেন, এর থেকে বড় প্রতারণা বাংলাদেশের সংসদে কি কোনোদিন হয়েছে, বা বাংলাদেশের রাজনীতিতে কি কোনোদিন হয়েছে? তাহলে যে দলের মানুষরা এই কথাগুলো বলেন, কিন্তু বের হয়ে যেই খুবই তিনি ধর্মীয় স্পিকারের কাছে কথা যে বলেন, দুঃখ প্রকাশও করেছেন হ্যাঁ, এবং এটা আচ্ছা, আজকে এক্সপান্সড হয়েছে। ধরেন এক্সপান্স হোক, দুঃখ প্রকাশ হোক, তাহলে দুঃখ প্রকাশ যদি বলেন, শিবগঞ্জের ঘটনাটা কি? শিবগঞ্জের ঘটনায় আপনি এত কিছু বলছেন, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা কি আল মামুনদের কখনো চোখে পড়ে নাই? কি দুঃখ প্রকাশ করেছে? না, আমি বলি, আমি শেষ করি। জি। হ্যাঁ, দুঃখ প্রকাশ উনি যেটি করেছেন, উনিও বলেছেন যে তার এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, একজন মনে হয় কোনো সাংবাদিককে ধরা হয়েছিল, তাকেও বের করা হয়েছে, এবং উনি বলেছেন যে ওনার নাম ব্যবহার করা হয়েছে। এখন এটি কোন ধরনের কি কথা, সেটির দিকে না যে কি পদক্ষেপটি নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী সেটাকে বন্ধ করেছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এবং উন্নয়ন বাংলাদেশে সবসময় ভেরি সেন্ট্রালাইজড, এটা তো আমাদেরকে ধরেই নিতে হবে। উন্নয়ন ঢাকা কেন্দ্রিক হয়, উন্নয়ন কোনো জায়গা কেন্দ্রিক হয়। দেখুন, গত 17 বছর বগুড়ায় আপনি জন্মেছেন, এটা শুনলেই আপনার অনেক কিছু হয় নাই। তো যখনই উন্নয়ন হচ্ছে, উন্নয়নের একটা টাকা কোথাও আসছে, যেটা আসিফ মাহমুদও নিয়েছে, আমি কোনো খারাপ মনে করি না, কারণ আপনি যে জায়গার এমপি, আপনি চেষ্টাই করবেন সেই জায়গায় যাতে বেশি টাকা আসে। এবং আপনাকে ভুলে গেলে চলবে না যে ওইটা বাংলাদেশেরই একটা জেলা, বাংলাদেশেরই একটা জায়গা। উন্নয়ন যদি একটা জায়গায় হয়, দ্রুত গতিতে হয়, খারাপ কিছু না তো, কিন্তু উন্নয়নের টাকাটা পকেটে যায় কিনা সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমি আসলে এটা বলছিলাম যে মামুন অনেক কিছু বলছে, বিএনপি আসলে কোনোদিন আন্দোলন করে নাই, আসলেই করেনি, করবে কি করে? কারণ বিএনপির যে তৃণমূলের নেতাটিও ছিল, সেও ধান খেতে রাত কাটিয়েছে, তারও এগেইনস্টে 400-500 কেস ছিল, কিন্তু আল মামুন যে দলটি করেছেন, তারা মে মাস পর্যন্ত ছাত্রলীগ ছিলেন, তারা আন্দোলন করেছেন, ছাত্রলীগের অনেক বড় বড় কথা বলেছেন, আমরা মিটিং মিছিলে দেখেছি। তারপরে যে সুন্দর একটি শব্দ বেছে, যেটা শুনলে এখন সবারই অ্যালার্জি হবে, সেটা হচ্ছে গুপ্ত, এরকম একটা শব্দ আমরা রাজনীতিতে শুনেছি। তার মানে হচ্ছে বিএনপি আসলে আন্দোলন করে নাই, কারণ বিএনপি সেই অবস্থাটা ছিল না। বিএনপিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বিএনপি কখনো সুবিধাজনক জায়গায় যেতে পারে নাই। যেমন এই কথাটা বললেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের নেতারা বা জামাতে ইসলামী সব সময় বলেন যে জামাতে ইসলামী এটা একটি কৌশল ছিল,
কিন্তু এই কৌশলটা কি ছাত্র দলের কোনো ছেলের ছিল? ছাত্র দলের যে ছেলেটি, সে তো ছাত্র দল হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, সে ক্লাস করতে পারে নাই, কিন্তু তাকে কিন্তু কোনো ছত্রছায়ায় যেতে হয় নাই। তারপরে যেটি বলেছেন যে 9টি আসন দিয়ে বিএনপিকে আসলে সবসময় জামাতে ইসলামী ক্ষমতায় আনে, কোনো অসুবিধা নেই। জামাতে ইসলামী যেহেতু একটি ইসলামিক দল, দোয়া দরুদ পড়েন, নামাজ রোজা করেন, তাদের দোয়াই বিএনপি ক্ষমতায় এসছে, তাতে কোনো অসুবিধা নেই। 9টা সিট দিয়ে আপনি নাকি বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন, এবং নিঃস্বার্থভাবে। মানে একটা রাজনৈতিক দল, ধরেন আপনি যদি নিঃস্বার্থভাবে রাজনীতি করেন, তাহলে আপনার আসলে মন্দির, মসজিদ বা গির্জায় প্রিচ করা ছাড়া কোনো উপায় নাই, আপনার তাই হয়ে যেতে হবে। রাজনীতিতে নিঃস্বার্থ বলে কিছু আছে? রাজনীতিতে যদি নিঃস্বার্থভাবে আপনি কিছু করেন, তাহলে আমি মনে করি জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল না, তার একটি চ্যারিটি অর্গানাইজেশন। রাশেদ খানের কাছে আসতে চাই এই পর্যায়ে। আজ সংসদে একটা বিষয়ে বেশ উত্তাপ আমরা দেখতে পেলাম, একটা এক্সপাঞ্জ আবেদনের উপর ভিত্তি করে হান্নান মাসুদ তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই ঘটনাগুলো ঘটল। আমি আর ডিটেইলে যাচ্ছি না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করায় বিরোধী দলের বিরুদ্ধে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। সংসদের ঘটনা, সমালোচনা কি গণতন্ত্রের অংশ, নাকি প্রধানমন্ত্রীকে সমালোচনা করলেই সেটা বেআইনি? হান্নান মাসুদের এই বক্তব্য আমি শুনেছি। তিনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় গিয়ে মিথ্যাচার করেন। মিথ্যাচার শব্দটা এটা খুবই গুরুতর একটা মিথ্যাচার, ভুল তথ্য, যেটি হোক না কেন এই ধরনের কথা তিনি বলেছেন, এবং একই কথা, এটা সিনোনিম অ্যান্টোনিমের মতন। এবং একই সাথে তিনি বলছেন কারেকশন দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তিনি আবার এটিও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যারা ঋণ নেয় না তারা নাকি জমিদার। মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কোথাও এই ধরনের কথা বলেননি। এখন হান্নান মাসুদ আসলে কোথায় শুনলেন আমি আসলে সেটা জানি না। তিনি দাঁড়িয়ে যে কথাগুলো বলেন সেই কথাগুলো আমরা সবাই শুনেছি। মনে করেন যে আমিও এমপি, আপাও এমপি, আমরা দুজন সংসদ অধিবেশন চলাকালীন সময়ে আমরা দুজন একটা বিষয়ে আলোচনা করলাম। এখন এইটা আপনি গোপনভাবে কথার কথা যে আপনার কাছে আসলো, সেটা নিয়ে আপনি যদি বিতর্ক সৃষ্টি করেন সেটা অনাকাঙ্ক্ষিত। হান্নান মাসুদ আজকে যে সময়ে এই বিতর্ক তুললেন, সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, এবং তিনি তার জীবনের প্রথম সফরে, সরকার গঠনের পরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ায় গিয়েছেন। দেখেন, তার এই মালয়েশিয়া সফর এবং চীন সফরকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, দেশীয় চক্রান্ত আছে, এবং আমরা লক্ষ্য করছি তার এই সফরের আগে নানান গোষ্ঠী রাজপথে নেমে গিয়েছে নানানভাবে একটা পরিবেশ ঘোলাটে করার জন্য। সেই সময় হান্নান মাসুদ, যে সময় জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীও নাই, এই ধরনের বক্তব্য দেওয়া, আমি মনে করি ওই যে যারা পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে তাদেরকে এক ধরনের রসদ যোগানো। দেখেন, তিনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছেন এবং ঋণগ্রস্তদের নিয়ে কথা বলেছেন। দেখেন, ঋণ খেলাপি কেউ কি আসলে নির্বাচন করতে পারে? বাংলাদেশের আরপিও বা আইন আদালত এটাকে কি মানে অ্যালাউ করে না? হ্যাঁ, তিনি যদি নিরপেক্ষভাবে কথা বলতেন আমি তাকে স্যালুট দিতাম। তিনি যদি বলতেন যে আমরা দেখেছি জামাতের এমপিরা নিজের নামে ঋণ নেয় না, বউয়ের নামে ঋণ নেয়, যেটা শফিকুল ইসলাম মাসুদ করেছে। জামাতের এমপিরা তারা জামানতবিহীন ঋণ নেয়, আর বিএনপির যারা আছে তারা কিন্তু ঋণ নিলে সেটা কিন্তু জামানত দিয়েই নাই। 16 বছর বিএনপির যারা ব্যবসায়ী ছিল, যারা এমপি ছিল, মন্ত্রী ছিল সাবেক, তারা কি আসলে ব্যবসা করতে পেরেছে? হ্যাঁ, 16 বছর জামাতের এমপিরা আওয়ামী লীগের সাথে বা জামাতের যারা নেতারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা ঘরে ঘুমাইতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, তারা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাতের এমপিরা তো এইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সর্বশেষ বলি, শোনেন, তিনি বললেন যে আপনার বিএনপির নাকি ব্যর্থতার কারণে নাকি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্র কয়েক মাস সরকার ক্ষমতায় আসলে আপনাদের দায়িত্ব ছিল এই সরকারকে সহযোগিতা করা, কিন্তু আপনারা সরকারকে সহযোগিতা করছেন না। আপনারা বলছেন যে অতীতে 3টা গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু একবার যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের নামটা আপনারা নিতে চান না। এর কারণটা কি? মানে মুক্তিযুদ্ধ শব্দটা আসলেই কি আপনাদের অ্যালার্জি? আজকে দেখেন গণমাধ্যমের সর্বশেষ খবরটা হলো, হ্যাঁ, গণমাধ্যমের সর্বশেষ খবরটা হলো যে এনসিপির যে 6 জন শীর্ষ নেতা তারা নাকি সাবেক শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি জানি আতিক মুজাহিদ ভাই ক্লিয়ার করবেন, এবং তাদের সার্কেলের একজনই এইটা বলেছে। এখন জামাতের মস্তিষ্কে যদি এনসিপি পরিচালিত হয়, তাহলে তো সারাক্ষণ জামাত যে ভাষায় কথা বলবে এনসিপি সেই ভাষায় কথা বলবে। এনসিপির কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম যে এনসিপি সবসময় নতুন রাজনীতি কথা বলবে, আতিকুর রহমান মুজাহিদ। আমরা তো শুনতাম রাশেদ খান শিবিরের কর্মী, এটা অনেক আগে শুনতাম। আমি কি এটা বলবো? আমি তো বলবো না এটা। আপনি কোথায় শুনেছেন বলেন? আমি শেষ করি। শেখ হাসিনার মুখে শুনেছেন? জান, ওনাকে বলতে দেন, 2 মিনিট সময় ওনাকে বলেন। নূর সাহেব তো গিয়ে কদম মুসি করেছেন, আমরা তাও তো দেখেছি। তারপরে তো উনি গণ অধিকার, তাই না ভাই? ডাকসু নির্বাচনের পরে যখন আমি ছাত্রলীগের ছোটখাটো মানে কর্মী না, আমি নেতা। তারপরে কদমুচি করেছেন, মা বলেছেন, আম্মা বলেছেন, গণভবনে গিয়ে তারপর আমরা ধরে নিচ্ছি, আমরা কিন্তু তাকে গণ অধিকারী মনে করি। আমরা কিন্তু বলি নাই যে উনি ছাত্রলীগ করে।
তো পলিটিক্যালি উনি আমার কথা বলতেই পারেন, ঠিক আছে, যে কে কোথায়। এটা ঘোষিত একটা এনসিপির আদর্শ আছে, যেখানে একটা মধ্যমপন্থী দলের কথা বলা আছে, যেখানে একমাত্র দল ওনার তো বিএনপি করেন, বিএনপিতে কোনো মানে যেটাকে বলে জনজোট, আমরা যেটাকে বলছি, যে আমরা বলি যে যাদেরকে হরিজন সম্প্রদায় বলি, তাদের কোনো কমিটি নেই, একমাত্র এনসিপিতে এই কমিটিটা আছে। এনসিপিতে আলেমও আছে, জনজোটের লোকও আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। একটা সেন্ট্রিস্ট একটা দলকে আপনি পুশ করে বলে দিতে চাচ্ছেন জামাত জোট করে, জামাত জোটের সাথে ওনারা 25 বছর ছিল, তাহলে ওনাদেরকে বলবো যে জামাতের ওনার বি টিম ছিল, আমরা এলাম সি টিম, তাহলে সেই অনুযায়ী ওনারা আগে জোট করেছিল এবং 25 বছর একসাথে ইলেকশন করেছে। এটা হচ্ছে রেটোরিক, যদি বলেন এটা হচ্ছে পিওর রেটোরিক, কারণটা কর্নার করতে পারলে খুব মজা হয়ে যায় আর কি। সো সেটা হচ্ছে ওনার এটা বিষয় আর কি। সুতরাং এটার সাথে কখনোই একমত নেই একটা। এবং সেই নিউজটাও ইন্টারেস্টিংলি কালবেলা করেছে, আব্দুল্লাহ আল বাকিকে জীবনে ধরে না, সে আবার নিউজের কোটেশন হয়, আমি বুঝলাম না এটা কেন হলো। আমাদের লোক আর অমুকের লোক, আর তোমরা আপনাদের লোক, আপনার সাথে গণ অধিকার করেছিল সে, তাহলে আমি কি বলবো এটা এরকম? আমি বলি না, ছাত্র শক্তি, ছাত্র অধিকার কার ছিল ভাই? এইরকম করে যে ট্রেকিং করতে করতে জিয়াউর রহমান ছাত্র শিবির ছিল বলবেন এক সময়, কারণ আদর্শিকভাবে সে ইসলামপন্থী বা ইসলাম ভালোবাসে, এটা ভুয়া একটা কথা। এটা ইডিওলজিক্যালি ব্যালেন্সটা আরেক ডিবেট, কে কোন ডিবেট করে ইডিওলজি সেটা ভিন্ন বিষয়। বাট পলিটিক্সে আসেন, আমরা কি পলিটিক্স করি? আমরা বাংলাদেশ পন্থা রাজনীতি করি, আমরা সেন্ট্রিস্ট রাজনীতি করি, বাংলাদেশ ধারা রাজনীতি করি। এখানে বড় সমস্যা বাংলাদেশের এখন যেটা, সেটাকে অ্যাড্রেস না করে আমরা সাইডে যাচ্ছি। বাংলাদেশে আগামী 23শে জুন আসতেছে, যেটা হচ্ছে আমাদের মনে রাখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রথম এই বাংলা অঞ্চলে হারিয়েছে আমরা 23শে জুন পলাশির মাধ্যমে। এবং এই সময় থেকে এই গাদ্দারের একটা দল প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগ, ঠিক আছে। এবং তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এখন স্বাধীনতার পক্ষে, কখনো তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশকে যত প্রকার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। তারা ডিস্টার্বিং এলিমেন্টস। 23শে জুন আসছে, একটা নিষিদ্ধকৃত সংগঠন, এটার ব্যাপারে আমাদের কথা বলা উচিত। তারা দেশকে অস্বস্তিশীল করার চেষ্টা করতেছে, নানাভাবে অন্যরকম করতেছে। আর যেটা হান্নান মাসুদের ব্যাপারে বলা হলো, কথাটা ছিল, আমি পার্লামেন্টে ছিলাম, সে বলছে যে স্পেসিফিক দুইটা শব্দ বলছে, যে প্রাইম মিনিস্টার বলেছেন যে মদ গাঁজার দাম বাড়ছে, কি মদ এবং সিগারেটের দাম বাড়ার কারণে বিরোধী দল আনা হয়েছে। এইটা আমি আমি প্রাইম মিনিস্টারকে রেসপেক্ট করে বলি, আপনার যে স্ক্রিপ্টটা রেখে দিয়েছে খুব রং একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আপনাকে এটা আমি বলবো আপনার আশেপাশের লোক আপনাকে বিব্রত করার জন্য এরকম একটা করেছে। কারণটা আমি বলি, কোনোভাবেই একটা যে ইসলামিক গ্রুপের লোক মদ গাঁজা বা দাম বাড়াইলে ওরা খেপে যাবে, I do not believe in it. এটা তাহলে সেম আমি দেখলাম আইনমন্ত্রী এসে সেম রেট দিচ্ছে। তো সে জায়গা থেকে আমরা মনে করি প্রাইম মিনিস্টার যদি স্টেটমেন্টস হতে চায়, সমালোচনা নিতে হবে, সমালোচনা আপনার যোগ্য সমালোচনা করতে হবে। সো এটাকে অ্যাকসেপ্ট করে আপনার আগাইতে হবে। জি, আতিকুর রহমান মুজাহিদকে ধন্যবাদ। ডক্টর নাহরিন ইসলাম খান, আপনার কাছে যেই জায়গা থেকে আলোচনাটা আসলো, আজকের একটা ঘটনা, গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে যুবলীগ নেতাকর্মীরা বেশ কয়েকটি কথা বলেছেন। আমি সেই কথাগুলো আর বললাম না, ইটস কাইন্ড অফ থ্রেট। প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার দাবি করে, কিন্তু এখন তারাই পুলিশকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের পুলিশ হত্যার দাবি কতটা আন্তরিকতার আর কতটা নিজেদের রাজনৈতিক স্বার্থে দেওয়া বক্তব্য? আসলে আওয়ামী লীগ এইখানে কোনো প্রাসঙ্গিক কিছুই না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ, সো সে পুলিশকে কি বললো আর সেটা বললো, সেটাতে আমি দৃষ্টিপাত করতে চাই না। আমি দৃষ্টিপাত করতে চাই কালকে একটি ভিডিওতে, যেটা ফরিদপুর 1-এ জামাত ইসলামের একজন এমপি বলেছেন যে আওয়ামী লীগই আমাকে ভোট দিয়েছে, না হলে কি আমি এমপি হতে পারতাম। তার মানে আপনি বুঝতেই পারেন যে আওয়ামী লীগের সাথে জামাত ইসলামী বলেন বা ভোট ব্যাংকের একটা খেলা ছিল। ইভেন আমি এটাও বলতে পারি যে আমার এগেনস্টে একটা কেস হয়েছিল, সেই কেসের পাতার মধ্যে লেখা আছে যে আওয়ামী লীগ আমাদের একজন সহযোগী, আমরা আওয়ামী লীগের ভোট পাবো দেখেই আমাদেরকে এই ধরনের কথা বলে আওয়ামী লীগকে আমাদের বিমুখ করা হচ্ছে। একদম লেখা আছে, এটার মধ্যে কোনো ভুল নাই। তাহলে এই কথাগুলো যখন আমরা বলি, এবং আতিক যে কথাগুলো বলছিলেন, প্রধানমন্ত্রী কথা বলছিলেন, আমি কিন্তু বারবার এটা বলে দিলাম যে এটা একটা রেটরিক। অবশ্যই তো মদের দাম বেড়েছে, অবশ্যই সিগারেটের দাম বেড়েছে, সো প্রধানমন্ত্রী এটা রাইটলি অ্যাড্রেস করেছে। এখন আপনি যদি ধরেন 500টা জিনিসের দাম বাড়লো না আর 5টা জিনিসের দাম বাড়লো, সেটা নিয়ে আপনি রাস্তায় যান, তাহলে কোন 5টা জিনিসের দাম বেড়েছে এটা আমাকে বলতেই হবে। দেখেন, প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেন না যে তার সমালোচনা করা যাবে কিনা, এটা আপনি প্রধানমন্ত্রী নিজেই তার সমালোচনা করেন। আপনি ভুলে গেছেন একটা কার্টুন তিনি নিজেই শেয়ার করেছেন, বা প্রধানমন্ত্রী অলওয়েজ বলেন যে এই চেয়ারটা অনেক ভারী, বা আমি অনেক সময় দলীয় বক্তব্য দিই, এরকম কথা উনি বলেছেন। তার মানে প্রধানমন্ত্রী নিজেই নিজেকে ওয়েলকাম করেন, তাকে ক্রিটিসাইজ করেন, এবং
এবং সেই জায়গাটা বাংলাদেশে আছে দেখে আজকে কিন্তু আতিকরা দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারে। এবং দেখেন রিকশা আতিক খুব গর্ব করে বললেন যে তারা আসলে খুব হরিজন যারা তাদের জন্য তারা আছেন এনসিপি। হ্যাঁ, এনসিপি মনে হয় রিকশাওয়ালাকে একটা নমিনেশন দিয়েছিল এবং দ্যাটস আ স্টান্টবাজি, এটা একটা স্টান্টবাজি ছিল তাদের। রিকশাওয়ালাকে নমিনেশন দিয়েছিল, তারা সাব অল্টার্নের গল্প বলেন না, দেখবেন যে সাব অল্টার নিয়ে অনেক কথা বলেন। তাদের কাছে সাব অল্টার্ন হচ্ছে আপনার হাতে ক্ষমতার মাইক্রোফোনটি থাকবে কিন্তু আপনি নীরব থাকবেন, সেটি হচ্ছে তাদের কাছে সাব অল্টার্ন। সত্যিকারের সাব অল্টার্ন যারা, তাদের নিয়ে কি এনসিপি কথা বলে? এই যে রিকশাওয়ালাকে নমিনেশনটা দিয়েছিল, আপনি আমাকে বলেন তো, আতিক তো আমাদের মধ্যে উনিই একমাত্র সংসদে আছেন, সংসদে যে ডেকোরাম বা সংসদে যে নিয়ম নীতি মানতে হয় বা সংসদ তো আইন প্রণয়নের জায়গা, সেখানে কি কোনো রিকশাওয়ালার যাওয়ার যোগ্যতা আছে? মানে এটাকে আপনি এইভাবে করে দেখতে হবে। তার মানে হচ্ছে এনসিপি যে রাজনীতিটি করেছে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে সাবঅল্টার্নের আপনি গল্প যে তুলে। লাইনটা বললেন, এই লাইনটা কি আসলে আমাদের কনস্টিটিউশনাল লাইন হলো? কোনটা? আপনার না, আমি সশিক্ষিত তো এমপি শুনি, যদি বলে না, আমি তো আপনার শুনি। প্রবাসী মন্ত্রী আমি তো শুনি। সশিক্ষিত, আমি বলি কোনটা, মন্ত্রী যদি কোনটা? বলেন না, অনেক এই মন্ত্রী মাত্র যেটা বললাম, এই যে এই সংসদের কথাটা ঠিক ডেকোরামের হলো না সাথে কেন? যায় কিনা? আপনি আমাকে এই একটা কথা বলেন, বাংলাদেশের পার্সপেক্টিভ বা পৃথিবীর পার্সপেক্টিভে আপনি যখন আইন প্রণয়নের জায়গাটাতে দেখবেন, সেই জায়গাটাতে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে ন্যূনতম একটা কিছু তো বুঝতে হবে। যেমন এখন প্রতিনিয়ত স্পিকারকে বলতে হয় যেটা শাহবাগের মঞ্চ না, এটা হচ্ছে একটা সংসদের ডেকোরাম আছে, সংসদের কোথায় পয়েন্ট অফ অর্ডার তুলতে হয়, কখন প্রশ্ন করতে হয়, এগুলো শেখার ব্যাপার আছে। এখন আপনি যদি ওটাকে এইভাবে করে একদম লিটারেলি এটাকে বিচার বিশ্লেষণের নামে আমার কমেন্টে, তাহলে এটা ভুল হবে। তবে আমি ওটাই বলতে চাই যে এনসিপি যে রিকশাওয়ালাকে নমিনেশন দিয়েছে সেটি একটি ডক্টর নারায়ণ খানকে ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল, প্রধানমন্ত্রী নিজে ওয়েলকাম করেন ক্রিটিসিজম, এবং আজ যে ক্রিটিসিজমের কথাটা আমরা বলছি এটাও একটা বিষয়। আপনাকে আমার আরেকটা প্রশ্ন করার আছে, সেটি হচ্ছে আজকে টেবিলে উত্থাপিত যে উত্তর, সেই উত্তরে আইনমন্ত্রী কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক 23,865টি মামলা ইতিমধ্যে সরকার প্রত্যাহার করেছে। আচ্ছা, বিএনপির কয়েকজনের একটা ডাটা আছে এবং তিনি সেখানে বলছেন যে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। এমন তথ্য আসলে না থাকার কারণ কি? পরিচয় গোপন করে রাখা, নাকি মামলার এজাহারে রাজনৈতিক পরিচয় থাকে না বলে জামায়াতের কাছে কি কোনো তথ্য আছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো এই পাশটা ভুলে গিয়েছেন। দুইবার সবার কাছে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো আমি শেষ করে দিচ্ছেন আর কি। যাক, এরপর আমার কাছে আসছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি কয়েকটা, যেহেতু দুইবার আপা বক্তব্য দিয়েছে আমাদের আমার পরে আগের পার্টে বললাম। দেখেন, আমি একটু আসি, দেখেন কয়েকটা বিষয় আমি একটু আগে নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে এই বিরোধী দল বলা যে বিরোধী আছে, বিরোধী দল কাজ কি? বিরোধী দল যদি মনে করে যে বিরোধী দল কাজ হচ্ছে না আমি তার বিরোধী দল, সে হচ্ছে গঠনমূলক বিরোধিতা করবে। যদি আপনি মনে করেন যে না বিরোধী দল কাজ হচ্ছে আপনার সকল কিছু আপনার পক্ষে দিবে, তাহলে এটা বিরোধী দল নাম বাদ দিয়ে দেন, সমর্থন দল বলেন আপনি, আপনার সমর্থন দল দরকার। আপনি প্রধানমন্ত্রী সমালোচনাকে কি সমালোচনার ঊর্ধ্বেও নি? নো, প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে। আর গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে পৃথিবীর উন্নত বিশ্বে যান আপনি, ক্রিটিসিজম করার জন্য তারা আলাদা প্যানেল তৈরি করে, যে কাজ হচ্ছে সরকারের ক্রিটিসিজম করা, প্রধানমন্ত্রী ক্রিটিসিজম করা, প্রেসিডেন্টের ক্রিটিসিজম করা। আজকে প্রধানমন্ত্রী একটা বট আইডির একটা বট ছবি ছবি দেখে বললো যে বিরোধী দল মিছিল করেছে, তারা মদের দাম কেন বাড়িয়েছে? প্রধানমন্ত্রীর জায়গা থেকে তো এটা মানায় না, প্রধানমন্ত্রীর জায়গা থেকে মানায় না। আমার আপার একটা বট আইডির একটা ফটো কার্ড, আপা এটা করে পরে মামলা তো খেয়েছে, যদিও আপা বলেছে এটা আমি দেখে বলে আমি শেয়ার করেছি, আমি বলেছি। তার মানে এই যে বিষয়গুলো, আপনি একটা ফটো কার্ড, আপনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে আপনাকে দেখতে হবে, আপনি একজন শিক্ষক, আপনাকে দেখতে হবে কোন জিনিসটা আপনি গ্রহণ করবেন, কোন জিনিসটা আপনি গ্রহণ করবেন না। এই যোগ আপনাকে মাথা কাটিতে হবে, আপনাকে প্রত্যেকটা জায়গায় খাটিতে হবে। তাহলে এই প্রধানমন্ত্রী যখন ঋণ খেলাপি নিয়ে, যখন আমাদের এই মন্ত্রী আপনার অর্থমন্ত্রী যখন বললো যে জামাতকে বললো যে আপনাদের কোনো ঋণ নেই আপনাদের, তখন প্রধানমন্ত্রী এসে বললেন জমিদার ঋণ জমিদার ঋণ নেই, তাহলে কি আপনি সমালোচনা করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। তারপরে আমাদের রাশেদ ভাই বললো জামাতের একজন এমপির ওয়াইফ জামানতবিহীন ফ্ল্যাট নিয়েছে। আমরা আইন জানি না বলে এই কথা বলি। উনি এমপি হওয়ার 9 মাস আগে এই প্লটটি, ওনার ওয়াইফ একজন বিশেষজ্ঞ ডাক্তার, এবং কি বলেছেন জামানতবিহীন মর্গেজ, এই প্লটটা ওনার নামে রেজিস্ট্রেশন করে এই প্লটটাই উনি মর্গেজ দিয়েছেন ব্যাংকে। তার মানে এটা তো আপনার অবাক হওয়ার বিষয়, একজন এমপি এতদিন পরে একটা প্লটের আবার ঋণ দিয়ে একটা প্লটের মালিক হলো, অথচ আমাদের এক এমপির শত প্লট আছে। তার মানে এটা তো আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। তারপর আরেকটা সর্বশেষ আমি বলে শেষ করছি। তারপর আপা বললেন যে এই যে বাপ দাদার নিয়ে, নিজের বাবা নিয়ে মিথ্যা বলা। দেখেন, উনি সেদিন বক্তব্য বলেছেন আমার বাপ দাদা মুক্তিযোদ্ধা ছিল।
তার মানে এটা স্লিপ অফ টাং। আমরা কি সংসদে দেখি না, slip of tongue, আমরা কি সংসদে দেখি না, রাস্তার আমরা শুনি নাই দুর্নীতি ইজ গোয়িং অন, আমরা শুনি না, প্রধানমন্ত্রী বলেছেন না, প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন না, প্রাথমিক, তার মানে কি এটা কি বলবো প্রধানমন্ত্রী বলেছেন বাজেট প্রাথমিক নিয়ে 200 বিদ্যালয় আর কোটি, বিশ্ববিদ্যালয় পার্থক্য 400 বোঝেন না? কোটি, অবশ্যই 800 বুঝেন। 600 কোটি। যদি ওনার দাদা মুক্তিযোদ্ধা না হতেন তাহলে আমরা বলতে পারতাম যে উনি, দাদা না, ওনার দাদা দাদার বড় মুক্তিযোদ্ধা, ভাই। ওনার উনি বলেছেন, তিনজন দাদা না রে ভাই। তিনজন ভাই মুক্তিযোদ্ধা, চাচা আপনিও মুক্তিযোদ্ধা, শেষ করবেন, চাচা হ্যাঁ, মুক্তিযোদ্ধা। তাহলে আপনি একটা স্লিপ অফ টাং নিয়ে আপনি এমন ভাবে শুরু করেছেন, তাহলে এটাকে আপনাকে তো বুঝতে হবে যে সংসদে অনেক ধরনের তথ্য আমরা পাই। আমরা সংসদে তো স্পিকারকে ভাইও ডেকেছি, আল মামুন রাসেল একদম 10 সেকেন্ড। দেখেছি। তো সুতরাং জি। আপনি দেখেন, বলা হয়েছে আপাব একটা বললেন যে স্পিকার বারবার বলছে এটা শাহবাগ মঞ্চ না, শাহবাগ জি। হয়েছে বলেই যে আজকে আমাদের যিনি আমাদের speaker, আমাদের আল তিনি মামুন রাসেল speaker আমাদের হয়েছেন। আজকে শাহবাগ শেষ করতে হয়েছে হচ্ছে। বলেই ব্যারিস্টার আমরা মামুন এখানে আজকে রাসেল, কথা বলতে ডক্টর পারছি। নাহারিন ইসলাম খান, রাশেদ খান এবং ডাক্তার আতিকুর রহমান মুজাহিদ, আপনাদের চারজনকে ধন্যবাদ। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমরা ফিরবো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।